ভাষণের লাগি আসন ছাড়িয়া বাইরে। সম্মানিত দর্শক, আমাদের আজকের চলমানের আলোচ্য বিষয় এবং আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি মাসুদ ইমরান মান্নু আমাদের সাথে থাকার জন্য। চলমান আমাদের নিয়মিত সরাসরি আলোচনার অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ইউটিউবে, নেক্সাস টেলিভিশন লাইভে এবং ফেসবুকের পাতায় নেক্সাস টিভি ডিজিটাল বিডিতে। আমাদের সাথে এই বিষয়ে আলোচনার জন্য আছেন দুজন সম্মানিত দর্শক, আমি খুবই দুঃখিত, দুজন সম্মানিত আলোচক। একজন হচ্ছেন মোশাররফ আহমেদ ঠাকুর, শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক। অন্যজন হচ্ছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আমি তাহলে ফিরে আসি আমাদের মূল আলাপে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি তবে চোর বটে। এখন বিষয় হচ্ছে একটি পাজেল, মানে এই প্রথম অধিবেশনে কে মহারাজ কে সাধু, সরকারি দল, বিরোধী দল নাকি মহামান্য রাষ্ট্রপতি? আমরা দেখি এই বিষয়ে কি আলোকপাত করেন আমাদের মোশাররফ আহমেদ ঠাকুর, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক। মোশাররফ ভাই। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক। আপনি যে বক্তব্যটা বলেছেন সেখানে আমি কোনো ভূমিকা ছাড়া সরাসরি পৌঁছাই। মানে রাষ্ট্রপতির, আপনি তো বোঝাতে চেয়েছেন রাষ্ট্রপতির ভাষণের সময় অপোজিশন কেন ওয়াকআউট করলেন, এটাই তো মূল বিষয়, আসন ছেড়ে গেলেন। তো প্রথম কথাটা হচ্ছে আমি বলবো যে পজিটিভ বলবো, সেটা হচ্ছে যে সংসদীয় রীতিনীতিতে এটা নতুন না, এক। দুই নম্বর হচ্ছে সংসদীয় রীতিনীতিতে যে কোনো প্রতিবাদের ভাষা হচ্ছে ওয়াকআউট করা। তবে সংসদে নর্মালি ওয়াকআউট করেন, প্লেকার্ড নর্মালি প্রদর্শন করেন না। তো এটা নতুন সংযোজন হয়েছে। তবে পার্লামেন্টে এর আগে ব্রিটিশ পার্লামেন্ট যদি দেখেন, ওখানে রক্তারক্তি হয়েছে, ব্রিটিশ পার্লামেন্টে খুনাখুনি হয়েছে। বাংলাদেশে 50-এর দশকে ডেপুটি স্পিকার শাহেদ আলীকে পিটিয়ে মারা হয়েছিল। তো এর মধ্যে হইচই যে হয় নাই পার্লামেন্টের বিভিন্ন সেশনে। তো আমি মনে করি যে এইখানে যে কেমিস্ট্রিটা যেরকম মানুষ প্রত্যাশা করছিল ঠিক ওরকম হয় নাই, কিন্তু ওয়াকআউটটা তো প্রথাসিদ্ধ। এখন আসুন, আপনি যা শুনতে চান আর কি, আমার দর্শকরা শোনাতে চান, আমি এইরকম কিছু কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের 5ই আগস্ট 2024 সালের 5ই আগস্ট এখানে হাসিনা সরকার পালিয়ে যাবার পরে সেখানে হলো যে রাষ্ট্রপতির সাথে সব রাজনৈতিক দল আলোচনা করলেন গভর্নমেন্টের ফরমেশনটা কি হবে, এবং সেটা ঠিক হলো অন্তর্বর্তীকালীন একটা সরকার হবে। তারপরে 6 তারিখে রাষ্ট্রপতি 106 অনুচ্ছেদ অনুযায়ী একটি রেফারেন্স আনিয়েছেন, এবং আমরা রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি যে এই রেফারেন্সটা আনিয়েছেন আমরা এটা বিশ্বাস করেছি। আমরা প্রশ্নটাই নেই যে এই বিচারপতিরা কোথায় ছিলেন, তারা কোথায় কিভাবে বসেছেন, এটা প্রশ্নটাই নেই, আমরা তাকে বিশ্বাস করেছি। নাম্বার 3 হচ্ছে রাষ্ট্রপতির কাছে আমরা সবাই অন্তর্বর্তীকালীন সরকারের সবাই শপথ নিলেন, এটা আমরা হালাল মনে করেছি। এর পরেও আবার শপথ নিয়েছেন বিভিন্ন জন, এই যে আমাদের মুস্তাফা সরওয়ার ফারুকী, এরা শপথ নিয়েছেন সময় সময়, এটাকে আমরা হালাল মনে করেছি। তারপর চতুর্থত আপনি দেখবেন যে 133টা অধ্যাদেশ এটা রাষ্ট্রপতিকে দিয়ে সই করানোটাকে আমরা জায়েজ মনে করেছি। এখন শেষ পর্যায়ে এসে গণতন্ত্রের উত্তরণের প্রশ্নে আমরা সর্বশেষ যে কাজটা, পার্লামেন্ট বসবে, পার্লামেন্টে বসার সংবিধান অনুযায়ী পার্লামেন্টে রাষ্ট্রপতি একটা ভাষণ দেবেন, এবং এই ভাষণটা ক্যাবিনেট অ্যাপ্রুভড বা ক্যাবিনেটের লিখে দেওয়া একটা ভাষণ। রাষ্ট্রপতির নিজস্ব কোনো বয়ান এখানে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। যদি বলা হতো যে শাহাবুদ্দিন নামে বাংলাদেশে যত মানুষ আছে এদের সবার নাগরিকত্ব বাতিল করা হলো, অথবা এদের সবাইকে নাম পরিবর্তনের নির্দেশ দেওয়া হলো, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তাই পড়তে তিনি বাধ্য। এটা তো আচার মানে সংবিধান, তো এটা হয় নাই কোনো সময়। তো যাই হোক, আমি আপনাকে বলি, তো এটা আমরা
প্রতিবাদ করলাম, তারপরে ধরুন আমাদের অপোজিশন প্রতিবাদ করলেন। তো এই জন্য আমি বলি যে এটা না করলে আরও সুবন হতো, ওয়াকআউটটা না করলে আরও সুন্দর হতো। ওয়াকআউটটা করা যে খুব অশুভন হয়েছে আমি তাও বলবো না, ওয়াকআউট তো আমাদের কথা সিদ্ধ বিষয়। আমি একটু মাঝখানে একটা জিনিস যোগ করে দিই, ওয়াকআউটের পরে তারা কিন্তু আজকে আবার 50 ঘন্টা বরাদ্দ চেয়েছেন মানে রাষ্ট্রপতি ভাষণের উপর আলোচনার জন্য। যারা ভাষণ শুনেন নাই তিনি এই ভাষণের উপর আলোচনা করবেন কেন? কিন্তু তারা চেয়েছেন না, আমি বলছি এটা তো সবিরোধিতা, এক ধরনের সবিরোধিতা। আমি আপনার যে বক্তব্যটা শুনি নাই, আমি অফিসিয়ালি বলছি আমি শুনি নাই। আনঅফিসিয়ালি শুনছি কিনা সেটা তো পরের প্রশ্ন, বাট আমি অফিসিয়ালি এটা বলতেছি যে আমি শুনে নেই। তো আমি এটার উপর আলোচনা করব কিভাবে? এইটা গেল। তো এই জন্য আমি বলছি যে পার্লামেন্টে অম্ল মধুর সবই হয়। তো পার্লামেন্টে যেমন এইটা একটা স্ববিরোধিতা আমি মনে করি, এবং পার্লামেন্টে আমাদের প্রচুর সদস্য এবার নবীন, নিউ পার্লামেন্টে, প্রধানমন্ত্রী নিউ পার্লামেন্টে, লিডার অফ দি অপোজিশন নতুন পার্লামেন্টে। তো সেই ক্ষেত্রে তারা কার্যপ্রণালী বিধি অনেকেই ফলো করছেন। আজকে দেখলাম আমি পার্লামেন্টের ইয়াটা ফলো করছিলাম। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দাঁড়িয়ে যে ৭১ বিধিতে আলোচনার আগে যদি কোনো জনগুরুত্বপূর্ণ বিষয়, একেবারেই জনগুরুত্বপূর্ণ, যেমন এখন একটা ভূমিকম্প হয়ে গেল, একটা কোথাও আগুন লেগে গেল, তাইলে তাকে ৬২ ধারা একটা নোটিশ করতে হবে স্পিকার এখানে, করে তিনি সময় চাইবেন, আলোচনা করবেন। তো পার্লামেন্টারি প্রসিডিউর, রুলস অফ প্রসিডিউরটা যদি সবাই ফলো করেন, পার্লামেন্ট সুন্দর হবে। ৬২ ধারার যেটা, এটা একটা খুব মজার ঘটনা ঘটেছে আজকে। তো তার আগে একটু আমি আসলে আলাউদ্দিন মোহাম্মদের কাছে যেতে চাই যে ধরেন রাষ্ট্রপতি মিঠা, রাষ্ট্রপতি তিতা, আবার রাষ্ট্রপতি মিঠা, কতবার মিঠা হবে, কতবার তিতা হবে বিরোধী দলের কাছে? আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই এই যে আপনার টপিক সিলেকশন করেছেন, মনে হচ্ছে যে আপনার কি ভাষণের জন্য ভাষণের লাগি আসন ছাড়িয়া। এখন বিরোধী রাজনৈতিক দলকে মনে হচ্ছে মকারি করার জন্যই এই টপিকটা বেছে নেওয়া হয়েছে প্রথমত। কারণ এটাকে সাধারণত আপনার রাষ্ট্রে, যখন গণতান্ত্রিক রাষ্ট্রে যখন কোনো সরকার জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, তখন সাধারণ মানুষ, মিডিয়া, বিরোধী রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, তাদের দায়িত্ব হলো সরকারকে সঠিক পথে রাখা। বিরোধী দলের কোনো সঠিক পথ নাই প্রথমত, কারণ বিরোধী দল আপনার ড্রাইভিং সিটে থাকে না। আপনি সবসময় ড্রাইভারকে সতর্ক করতে হয়, হ্যাঁ, ড্রাইভার যাতে ভুল পথে না যায়। সো প্রথমত এই টপিক নিয়ে আলোচনায় আমি যেটা, এবং ভাইও যেটা বলেছেন, ভাই খুব সুন্দর বলেছেন, সংসদের রীতির কথাটাও মনে করে দিয়েছেন। এবং যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে, এই তরুণ প্রজন্ম বিশেষ করে যারা সংসদ দেখে নাই, যারা একরকম আপনার একপাক্ষিক সংসদ দেখে গিয়েছে গত প্রায় ১.৫ দশক, তো তাদের কাছে আসলে সংসদীয় রীতির মধ্যেই প্রতিবাদ আসলে কোনটা যথাযথ এবং কোনটা যথাযথ নয় এগুলো পরিষ্কার না। এগুলো ধীরে ধীরে দেখতে দেখতে আমাদের শেখা হবে। তো স্বাভাবিকভাবে যেটা অনেকের কাছে মনে হয়েছে যেটা আসলে ঠিক হয় নাই, বাট এটা উল্টো পিঠটা আসলে আমাদেরকে এখন বিশ্লেষণ করে দেখতে হবে। প্রথমত ওই বিশ্লেষণে যাওয়ার আগে কি আমি ছোট্ট একটা কৈফিয়ত দিয়ে নিব? হ্যাঁ, কৈফিয়ত দিতে পারেন, মানে যদি আপনি অনুমতি দেন। না, সেটা হচ্ছে যে চলমানের পক্ষ থেকে আমরা একটা কথা বলি যে আমরা কোনোভাবেই বিরোধী দলকে মকারি করার জন্য ভাষণের লাগে আসন ছাড়িয়া বলিনি। সাথে আমি আরো একটা জিনিস যুক্ত করেছি, সেটা হচ্ছে যে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে, এখন এখানে কে মহারাজ আর কে সাধু, সেটা রাষ্ট্রপতি, সরকারি দল এবং বিরোধী দল। যেমন আমাদের সম্মানিত আলোচক মোশাররফ আহমেদ ঠাকুর, উনি কিন্তু আসলে ওই আলাপের ভিতরে ঢোকেননি, উনি শুধু কতগুলো নিয়ম কানুনের কথা বলেছেন। তো এইখানে আমার এই প্রশ্নটা আপনার কাছেও ওইটার সাথে কিন্তু যুক্ত করেছিল যে ধরেন আসন ছাড়িয়েই শুধু না, একই সাথে যে মহারাজ যে সাধু হলেন, যে রাষ্ট্রপতির মানে রাষ্ট্রপতির চেয়েছিল, বিএনপিও চেয়েছিল এক সময় যে উনি যাতে
চলে যান বা এই ব্যাপারগুলো নিয়ে তাদেরও একটা পজিশন ছিল, কিন্তু এখন কিন্তু সে আবার বেশ বৈধ হয়ে গেছেন, তাই না? মানে এখানে কতগুলো ঘটনা তো ঘটছে যেটা অন্তর্বর্তী সরকারের অনেক কিছু এখন আবার বৈধ হয়ে যাচ্ছে। তো এগুলো কিন্তু একটা দেখার বিষয়। আমরা কিন্তু এই পুরো বিষয়টা মাথায় রেখেই কিন্তু এই আলাপটা যুক্ত করেছি। আশা করি আমার কৈফিয়তটা দেয়া শেষ হয়েছে। না, আমার মনে হয় এটা ফিরিস্তি দরকার ছিল না। আমরা যতটুকু শিরোনামে আছে এটা আসলে ইটস এনাফ সেলফ এক্সপ্লেনেটরি। বাট আমার একটু বিষয়, আপনি যেটা লাস্ট বললেন যে অন্তর্বর্তী সরকারের অনেক কিছু বৈধ হয়ে যাচ্ছে, আমি এই বিষয়টা বুঝতে পারলাম না। আপনি কি বোঝাতে চাইলেন যে অন্তর্বর্তী সরকারের অনেক কিছু বৈধ হয়ে যাচ্ছে মানে কি? মানে অনেক এমন কিছু ছিল যে উপদেষ্টা এখানে চলে আসতেন, মন্ত্রী হয়ে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এরকম অনেকগুলো ঘটনা ঘটছে না? অন্তর্বর্তী সরকারের অনেক আপনার অংশ এই সরকার আসার কারণে, কিন্তু বৈধতা অবৈধতার প্রশ্নটা আসলে কিন্তু আমাদের মনে হয় যে সেই সুরটাকে আমরা আবার অজান্তিতেই মানে গ্রহণ করছি কিনা যে অন্তর্বর্তী সরকারটাই অবৈধ, কিংবা জনগণের যে আপনি যেটা বলছেন মহারাজ, আমি সব সময় মনে করি যে মহারাজ আসলে জনগণ। হ্যাঁ, আপনি অভ্যুত্থানের সময় একটা গান শুনেছিলেন না, সব সময় বলতে শোনো মহাজন। মহাজনকে সতর্ক কারা করেছিল? যারা করেছিল তারাই আসলে মহারাজ, জনগণ মহারাজ, জনগণই পরিবর্তনের আপনার কাণ্ডারি সব সময়। তো আমার কাছে যে বিষয়টা খুব সংক্ষেপে বলছি, যেহেতু অলরেডি অনেক সময় চলে গেছে এই টপিকের উপরে। প্রথমত আপনি দেখেন গণ অভ্যুত্থানের পর 5 আগস্টের পর প্রথম যে বৈঠক হলো, আপনার সেনাপ্রধান তার দরবারে যাদেরকে ডেকেছিলেন, যে রাজনৈতিক দলগুলো হাজিরা দিয়েছিলেন, তারপর তারা সবাই বঙ্গভবনে আসার সিদ্ধান্ত নিয়ে বঙ্গভবনে আসলেন এবং সেনা জিপে করেই। তখন কিন্তু সেখানে ছাত্র প্রতিনিধি ছিলেন না, যদিও আসিফ নজরুল 3 জন ভুয়া সমন্বয়কে সেখানে নিয়ে গিয়েছিলেন। সেটা ইতিহাসের পাতায় লেখা আছে এবং সেটা ভবিষ্যতে বারবার আসবেই। কিন্তু ছাত্র প্রতিনিধিরা ছিল না তখন। ছাত্র প্রতিনিধিরা তখন বিজয় মিছিলে ব্যস্ত ছিল, তারা জনগণের মধ্যে ছিল। তারা একটা জায়গায় গিয়ে স্বাভাবিকভাবে তারা আপনার চ্যানেল 24 যে মিটিং এ গিয়েছিলেন, আমি একটু বলতে দেন, সেখানে ওনারা ছিলেন না, আমাকে একটু বলতে দেন, আমি জানতে যাচ্ছি। তারা আপনার চ্যানেল 24 এ, যেহেতু ওখানে এটা কাছাকাছি ছিল এবং আমাদের একজন ছিলেন চাকরি করতেন সেখানে, নিরাপদ একটা জায়গা বিবেচনা করে সেখানে নিয়ে গিয়ে প্রথম জাতির সামনে তারা অ্যাপিয়ার করলেন যে আমরা আছি এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকার কি হবে এটা আমরা আমাদের সাইড থেকে জানাবো। তো তারা তাদের এজেন্সিটা তারা সেখানে প্রকাশ করলেন। অভ্যুত্থানের কর্তা সত্তার আবির্ভাব ঘটলো তাদের সেই অ্যাপিয়ারেন্সের মাধ্যমে। এর আগে এবং এই সময়ে সমান্তরালে যে ঘটনাগুলো ঘটছিল, বঙ্গভবনে যেটা নিয়ে যাওয়া এবং সেখান থেকে যে আপনার স্বাভাবিকভাবেই আপনি যদি আমাকেও বলেন যে আপনি কি চাইতেন, বিপ্লবী সরকার চাইতেন না ধারাবাহিকতা চাইতেন, আমি হয়তো এই প্রশ্নটার উত্তর এখন দিতে পারবো না, কারণ বিপ্লবী সরকারের যে কারা গঠন করবে সেই ব্যাপারগুলো ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত আমিও বলবো না যে বিপ্লবী সরকারটা ঘটতেই হবে। তাজিমউদ্দিন খান কিন্তু এর মধ্যে ছিলেন, মানে উনি একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন এবং সেটা আবার লিখিত আকারেও পাবলিশ হয়েছে দেখলাম। তো সেইখানে কিন্তু উনি মানে সমন্বয়কদের কথা বলেছেন, কারা কারা গিয়েছেন তাদের নাম বলেছেন, সেই মিটিং এর কথা বলেছেন। গিয়েছেন তো আমি প্রথম ধাপটার কথা বললাম যে প্রথম ধাপে 3 জন ভুয়া সমন্বয়ককে হাজির করা হয়েছিল। দ্বিতীয় ধাপে ছাত্র সমন্বয়করা প্রথম যে কাজটা করেছে যে এই আপনার গণ অভ্যুত্থানের পর ঘটনার প্রবাহ ক্যান্টনমেন্ট থেকে বাইরে নিয়ে এসে বঙ্গভবনে নিয়ে এসেছে। কারণ বঙ্গভবন একটা সিম্বলিক জায়গা, রাষ্ট্রের সবকিছু যখন কলাপস করে তখন আপনাকে একটা জায়গা ধরে আপনার আবার পুনরুত্থান করতে হয়। তো সেই জায়গায় সেই সময়ে যখন আপনার সবকিছুই আপনার নাই, এখানে নন এক্সিস্টিং, সেই সময় রাষ্ট্রপতির হাতে শপথ গ্রহণ করার সিদ্ধান্ত কোনো ছাত্র সমন্বয়কদের একার ছিল না। তারা তখন মেনে নিয়েছে এবং তারাও সরকারের অংশগ্রহণটাও কিন্তু তাদের একার ছিল না। তারা তখন তাদের অভ্যুত্থানে এই সরকারে তাদের অংশগ্রহণ চেয়েছে যে আমরা তাহলে মাঠ থেকে যারা আসলো, যারা অভ্যুত্থানটা করলো, তারা কিভাবে সরকারকে আপনার জবাবদিহির মধ্যে আনবে। জবাবদিহিতা শুধুমাত্র মাঠ থেকে হয় না, কারণ আমাদের রাষ্ট্রযন্ত্র অনেক বেশি শক্তিশালী। এখানে অনেক সময় আপনার ভেতর থেকে ভিজিল্যান্ট না থাকলে হয় না। আমরা যদি দলমত নির্বিশেষে চিন্তাগুলো করি তখন খুব ক্লিয়ার হবে বিষয়টা। তখন রাষ্ট্রপতি ছিল আপনার একটা বিষয় যে কোনো ভাবে ধরুন আপনাকে এই আপনার সরকার গঠন করা অন্তর্বর্তী সরকারের জন্য একটা প্রয়োজন ছিল। কিন্তু এখন যে বাস্তবতাটা, যখন আপনার নির্বাচন হয়ে গিয়েছে, একটা সংসদ হয়ে গিয়েছে, স্পিকার হয়ে গিয়েছে, রাষ্ট্রপতি পদত্যাগ করলে কিংবা অভিশংসিত হলে তার অবর্তমানে কে এই জায়গাটায় বসবেন সেটাও আপনার সাংবিধানিকভাবে যদি বলেন সেটাও আপনার মোটামুটি নিশ্চিত হয়েছে। তারপর ফেসিবাদের সে রেখে যাওয়া রাষ্ট্রপতিকে রেখে তাকে নমস্কার করে তার বক্তব্য শোনা কিংবা যে কোনোভাবে, এটা তো স্বাভাবিকভাবে আপনি যে গণঅভ্যুত্থানের ন্যূনতম চেতনা যার মধ্যে আছে সে চুপ্পুকে ওই অবস্থানে দিতে পারে না আসলে। হ্যাঁ, এটা হয়তোবা আপনার অনেকগুলো ব্যাখ্যা থাকতে পারে এবং হয়তোবা আপনার যারা সরকার গঠন করেছেন তাদের অনেকগুলো ইকুয়েশন থাকতে পারে যে তারা হয়তোবা তাকে দিয়ে ইভেন ফেসিবাদেরও ইতিহাস রচনা করছেন, এটা ইতিবাচক সাইডও থাকতে পারে। বাট আপনি যে বিরোধী রাজনৈতিক দলগুলো যদি আপনার নীরবে এটা মেনে নেয়,
তাহলে আপনি অভ্যুত্থানকে অস্বীকার করেন, আপনি অভ্যুত্থানের পরে বাস্তবতাকে অস্বীকার করেন। কারণ এখানে কেউ স্বীকার করবে না, বিএনপির যারা দীর্ঘদিন ফাইট করেছে, আপনার নির্যাতনের শিকার হয়েছে, ইভেন জুলাই অগাস্টও ধরুন এই রাষ্ট্রপতি তখন ছিলেন। আমরা যদি 1/11-এর সময় দেখি, ইয়াজউদ্দিন আহমেদের কথা বলেন যদি, তো তখন কিন্তু ইয়াজউদ্দিন বিভিন্ন প্রেক্ষিতে কিন্তু জাতির সামনে একটা আপনার মানে জরুরি অবস্থা ঘোষণা নিয়ে একটা জায়গা নিয়ে এসেছিলেন। তখনকার যে আপনার অন্তর্বর্তীকালীন না ও তত্ত্বাবধায়ক সরকার ভেঙে দিয়েছিলেন, কিন্তু এই রাষ্ট্রপতি কিন্তু তার সামনে গণহত্যা হয়েছে, তিনি কিন্তু সেখানে কোনো আপনার মানে তার কোনো ভয়েস ছিল না। আপনি যে রাষ্ট্রপতির কথা বল, তার বলতে পারেন যে তার সাংবিধানিকভাবে সে জায়গাটা ছিল কিনা, বাট ভাই আপনার যদি কোনো কিছু না থাকে, তাহলে আপনি কেন তাকে সরাতে পারবেন না? আমরা সরানোর জন্য ছিলাম, কিন্তু আপনি যেটা বলছেন যে ওই যে মধু হয়ে যাওয়া কিংবা বৈধ অবৈধতা, এটা সিম্পলি এটা একটা কুতর্ক। এবং এই নির্বাচনের পর বাংলাদেশ গণতন্ত্রে প্রবেশ করেছে। আমরা চাই না ফেসিবাদের কোনো প্রতিনিধি এখানে থাকুক। আমরা চাই না এই গণহত্যার সাক্ষী সাবেক ছাত্রলীগের একজন খুনি অপদার্থ মিথ্যাবাদী, আপনি কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করেছে কি করে নাই, ওনার কাছে পদত্যাগপত্র নাই, এই মর্মে তিনি মিথ্যাচার করেছেন। তিনি কিছুদিন পূর্ব বাংলাদেশ প্রতিদিন এবং কালে কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে মিথ্যাচার করেছেন, বলেছেন তার নামে ক্রোড়পত্রে তার নাম যেত না, তাকে কারোর সাথে কথা বলতে দেওয়া হতো না। তো এই যে সব কিছু মিলিয়ে এরকম একটা ব্যক্তিত্বকে, একটা সার্বভৌম আপনি যদি জনগণের দ্বারা নির্বাচিত সংসদের সামনে রেখে দেওয়াটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ফেসিবাদের কুশপুত্তলিকা রেখে দেওয়ার মতো। যদি রেখে দেয় তাহলে আমাদের প্রতিবার এই কুশপুত্তলিকায় আপনাকে নিক্ষেপ করতে হবে এবং ঘৃণা নিক্ষেপ করতে হবে, এটা করতেই হবে। আলাউদ্দিন মোহাম্মদ, আমরা জানি না যে তাকে রেখে দেওয়া হবে কিনা, কারণ আমরা রেখে দেওয়া হয়েছে ইতিমধ্যে, কার্যক্রম আমরা এখনো চলমান আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যেটা আগে বলেছেন যে মানে 5 আগস্টের পরে যেটা ঘটেছে সেটা সাংবিধানিক প্রক্রিয়া ছিল, এটা একটা সাংবিধানিক কৃত্য, যেটা আমাদের মোশাররফ আহমেদ ঠাকুর বলেছেন। কৃত্য না তো, আপনার তো অপশন আছে এখানে, আপনার তো এখন নির্বাচিত সংসদ আছে, আপনি অভিশংসনের দাবি করতে পারেন, আপনি পদত্যাগের জন্য বলতে পারেন। সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে মনে হয়, আমি জানি না। অপেক্ষা করুন, আপনি প্রথম অধিবেশনে করতে পারেন, আপনার কাছে কোনো খবর থাকতে পারে, স্পিকার নমিনেট হয়ে যাওয়ার পরেই করতে পারেন আপনি এটা। আমরা এই আলাপে যাব, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিব। আমরা বিরতি নিচ্ছি, চলমানের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। ধন্যবাদ সবাইকে। ফিরে এলাম আবার চলমানে। আমরা আলোচনা যেখানে ছিলাম, যে আমাদের আলাউদ্দিন মোহাম্মদ উনি বললেন যে অভিশংসন কেন করা হচ্ছে না। আমরা এটা দীর্ঘদিনের অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে জানতে চাইবো যে এটাকে এখনই করবে নাকি পরে করবে, কখন করবে। আর 2 নম্বর হচ্ছে, এটা যদি না করে তাহলে বিরোধী দল কি বঙ্গভবন ঘেরাও করতে যাবে? ধন্যবাদ আপনাকে। দেখুন, যে বিএনপি তো মনে করতে পারে, বা বিএনপি তার কৌশল হিসাবে তো নিতে পারে, এই কৌশলটা অন্য কোনো রাজনৈতিক দল ঠিক করে দিবেন না, এবং সরকারি দলের কৌশলও বিরোধী দল ঠিক করে দিবেন না। তো বরঞ্চ অপোজিশন তিনি তার দায়িত্বশীলতার জায়গা থেকে তিনি সমালোচনা করবেন, সরকারি দল শুনবে এবং সেই অনুযায়ী তিনি পদক্ষেপ নিতেও পারেন, নাও নিতে পারেন। তো আর জনগণ যদি মাঠের আন্দোলনকে এখনই অ্যাকসেপ্ট করে, তাহলে মাঠ তো বিএনপি তো আর সরকারি দল তার মাঠ বন্ধ করে রাখে নাই। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলতেছি যে সরকারি দল বিরোধী দল এরা নির্বাচন করে আসছেন জনগণের পালস বুঝে, সংসদের ভিতরে সংসদের বাইরে 2 জায়গায় অপোজিশন কথা বলে। তো সেই ক্ষেত্রে আমার বক্তব্যটা হচ্ছে এইরকম, যে বিএনপি অনেকটা এইরকম কৌশল নিতে পারে যে হাসিনার নির্বাচিত যে রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতিকে দিয়ে আজকে যখন ওই রাষ্ট্রপতি যখন বলতেছে হাসিনার ফ্যাসিস্ট আমলের কথা, তো হ্যাঁ আপনি হয়তো বুঝতেছি যে এটা ক্যাবিনেটের অ্যাপ্রুভড একটা ভাষণ, কিন্তু জনগণ এটা বুঝতেছে যে হাসিনার নির্বাচিত রাষ্ট্রপতি তো হাসিনার বিরুদ্ধে বলছে। অনেকে আমাদেরকে বলতেছে যে রাষ্ট্রপতিকে পোল্ট্রি খেলেন কিনা, না ভাই আমি জানি না, এটা আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি, তিনি তার দায়িত্ব থেকে বলছেন। তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে না, এই রাষ্ট্রপতি তো জয় বাংলা থেকে জিন্দাবাদে ট্রান্সফার হয়েছেন। না, আমি আপনাকে বলছি যে এই বক্তব্যটা রাষ্ট্রপতির নিজস্ব কোনো বয়ান নাই, এইটা ক্যাবিনেট যেটা অ্যাপ্রুভ করেছে লেখাটা, এইটা উনি রাষ্ট্রীয় আচার হিসাবে তিনি পাঠ করেছেন, এটা গেল। কিন্তু আমি মনে করি যে এটা আমাদের উপরিকাঠামো আমরা জানি, কিন্তু আমাদের যে জনগণ যেটা, সেটা তো হাসিনার
প্রতি যে আমরা যে বক্তব্যটা বলছিলাম হাসিনার সম্পর্কে, যে হাসিনা এই কারণে ফ্যাসিস্ট, আজকে তার নির্বাচিত রাষ্ট্রপতি তার সম্বন্ধে এই বক্তব্যটা বলছেন। তো এখন আমি আপনাকে বলছি যে বিএনপি মনে করতে পারে এরকম, যে কৌশলটা এরকমও হতে পারে যে ঠিক আছে, যে হাসিনা রাষ্ট্রপতি কিছুদিন থাক না, যে তার আমলের যে বক্তব্যগুলি এইটা রাষ্ট্রপতিকে দিয়ে অথেন্টিকেট করা হোক, এইটা একটা সুবিধা। আরেকটা হচ্ছে যে আমি আপনাকে বলছি যে এই প্রেসিডেন্টের সাথে দেখুন, আপনি যার হাতে শপথ নিলেন, ডক্টর ইউনূসের কথা বলছি, তিনি যে আচরণটা করেছেন ইন্টারনালি, তার সকল প্রেস উইং তিনি কেটে উড্র করেছেন, প্রেস উইংয়ে সব লোক উড্র করেছেন। তো ওইখানে রাষ্ট্রপতির কাছে দেখুন, এই চুপ্পুর জন্য আমার মায়া কান্না নাই, কিন্তু ওই রাষ্ট্রপতির কাছে যতগুলি আমাদের রাষ্ট্রদূত, বৈদেশিক রাষ্ট্রদূত এখানে আসেন, সবার কার্যক্রম শুরু হয় রাষ্ট্রপতির কাছে তার ক্রেডেনশিয়াল হস্তান্তরের মাধ্যমে। ঠিক যে মুহূর্তে তিনি রাষ্ট্রপতি এটা অ্যাকসেপ্ট করেন, তার ক্রেডেনশিয়াল অ্যাকসেপ্ট করেন, ঠিক সেই মুহূর্ত থেকে তার কার্যভার শুরু হয়। মানে আমাদের যেমন শপথ গ্রহণের মুহূর্ত থেকে উপদেষ্টা বা মন্ত্রী বা রাষ্ট্রপতির শপথ অফিস শুরু হয়, যতই নিয়োগ দেন অফিস শুরু হয় না, অফিসটা স্টার্ট হয় যে যখন তিনি শপথ নেন, সেই মুহূর্ত থেকে কার্যকর তার অফিস। তো সেই ক্ষেত্রে আপনি জানেন যে রাষ্ট্রপতির এইখানে এই 50 সেকেন্ডের বা 1 মিনিটের ভিডিও, এই যে আমাদের ওনার স্টাফরা আছে, যে রাষ্ট্রপতির যে স্টাফ, এই যে এরা এটাকে বলতো যে আমার তো অফিস স্টার্ট হবে না, রাষ্ট্রদূতরা বলতেন যে আমার তো অফিস স্টার্ট হবে না, একটা স্টিল ছবি নিয়ে দেন আর একটু 1 মিনিটের একটা ভিডিও করে দেন। ঠিক বাংলাদেশ কি এত দৈন্যদশায় পড়েছিল যে এই মোবাইল ক্যামেরা দিয়ে রাষ্ট্রপতির সাথে বিদেশি রাষ্ট্রদূতদের ছবিটাই দিতে হবে? এটা কি ছিল না বলে না, প্রেস উইং ছিল না। তো প্রেস উইং কি বিদেশের মানুষ তো এটা বুঝে নাই যে রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তার প্রেস উইং উঠিয়ে নিয়েছেন, এখান থেকে প্রেস উইং এর সবাইকে উঠিয়ে নিয়েছেন। কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে তো আমরা ছোট হয়েছে, যে মনে করছে রাষ্ট্রপতির এখানে প্রেস উইং এর লুক দেওয়ার মতো লোক নাই। তো এটা ডক্টর ইউনূস আইনটা পাল্টে ফেলতে পারতেন যে না, রাষ্ট্রপতির কাছে নয়, প্রধান উপদেষ্টার কাছে এই ক্রেডেনশিয়াল উপস্থাপন করতে হবে। তো এই জন্য বাংলাদেশে ডক্টর ইউনূস এই নিষ্ঠুরতা করতে গিয়ে বাংলাদেশের মানুষকে ছোট করেছেন, রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ছোট করেছেন ডক্টর ইউনূস। তো এইগুলি মানে মানে ব্যক্তি যেই হোক, পদটা খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাকে বলি, পদের সম্মান হওয়া খুব জরুরি। বিএনপি যে কাজটা করছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রতিহিংসার বশবর্তী হয়ে কোনো কাজ করছে না, এবং রাষ্ট্র এবং সরকার এটা আবেগ দিয়ে নয়, এটা আপনার আইন বিধি এইগুলো যা আছে, রাষ্ট্রীয় আচার দীর্ঘদিনের, এগুলো দিয়ে চলতে হয়। আমার মনে হয় আপনি খুবই চমৎকার করে ব্যাখ্যা করেছেন। আমরা একটু আলাউদ্দিন মোহাম্মদের কাছে যাব। আজকের সংসদে দারুণ বেশ উত্তপ্ত আলাপ হয়েছে, এবং সেই আলাপ হয়েছে আপনার জুলাই সনদ নিয়ে, এবং তার উপরে বিল মানে ডাকা, মানে অধিবেশন ডাকা হবে কিনা এটা নিয়ে। এবং আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যেহেতু এই জুলাই মানে সনদেরও সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, উনি সংসদের বাইরে এবং আজকে সংসদেও এই সনদের জেন্ডার নিয়েই প্রশ্ন তুলে ফেলেছেন। আপনার কি মতামত? আমার এই প্রসঙ্গে যেটা আপনি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রথমত সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জুলাই সনদ, জুলাই গণ অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী যে গণতান্ত্রিক যাত্রা, এই যাত্রায় যে জনগণের আকাঙ্ক্ষা, একটা নতুনভাবে প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো, ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা এবং ফেসিবাদের উত্থান ঠেকানো, এবং এটা নিয়মতান্ত্রিকভাবে সনদে সবাই একমত হয়েছে সেই জায়গা থেকে। তো এইটার প্রতি বিএনপি যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে এবং যেভাবে এটাকে ইগনোর করছে, এবং একই সাথে আপনি যেটা বললেন যে জুলাই সনদের জেন্ডার নিয়ে আপনার কথা বলছে, এগুলো অনভিপ্রেত, এবং এগুলোর মাধ্যমে জনমনে একটা
অনাস্থা তৈরি হচ্ছে, একটা জিজ্ঞাসা তৈরি হচ্ছে যে বিএনপিকে আসলেই সংস্কার বাস্তবায়ন করবে, অথবা বিএনপিকে আসলেই জুলাই সনদের প্রতি কমিটেড, বিএনপিকে আসলেই গণভোটে যে মানুষকে হা ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিল বিএনপির বর্তমান চেয়ারপারসন, তিনি কি সত্যিকার অর্থেই সেই জনরায় বাস্তবায়ন করবেন? উত্তরটা তো ক্লিয়ার। জুলাই সনদ অনুযায়ী, জুলাই সনদ আদেশ অনুযায়ী আজকে ছিল আপনার শেষ দিন সংস্কার পরিষদের অধিবেশন শুরু করার, এবং বিএনপি জাতির সাথে এবং জুলাই সনদের সাথে বলতেই হবে প্রতারণা করেছে। এবং সংসদে বিরোধী দলের নেতা যে প্রশ্নটা সংসদের নেতার উপরে, প্রধানমন্ত্রীর উপর করেছে, প্রধানমন্ত্রী জবাব না দিয়ে, আইনমন্ত্রী জবাব না দিয়ে, যে আইনমন্ত্রী তৎকালীন অ্যাটর্নি জেনারেল ছিলেন, যিনি এই সনদ বাস্তবায়ন আদেশের সাথে যুক্ত ছিলেন, জবাব দিয়েছেন একজন স্বরাষ্ট্রমন্ত্রী, যার জবাব দেওয়ার কথা মোহাম্মদপুরের যে গ্যাং কালচার সেটাকে বন্ধ করা গেল কিনা, ভুরুঙ্গামারিতে যে আজকে হত্যাটা হলো সেই হত্যাটা কেন হলো, সে হত্যার বিচার নিশ্চিত করা হচ্ছে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে তার ভূমিকা কি। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার দপ্তরের বাইরে গিয়ে প্রধানমন্ত্রীর যে জবাব নাই সেটা স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে দিচ্ছেন, এবং খুব দৃষ্টিকটুভাবে, খুব অগ্রহণযোগ্যভাবে বলছেন রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, চলে না আবেগ দিয়ে। আইন কিভাবে তৈরি হয়? রাষ্ট্র একটা আবেগের ফসল। জাতীয়তাবাদ, মানুষ যখন রাষ্ট্র তৈরির জন্য প্রকল্পে নামে, আপনি যে রাষ্ট্রবিজ্ঞান একদম ক্লাসিক যেই রাষ্ট্রের ডেফিনেশন দেখেন, একটা জনগোষ্ঠী একসাথে ফিল করে যে আমরা সবাই এক, আমাদের সবাই মিলে একটা প্রতিষ্ঠান থাকা উচিত, সেই প্রতিষ্ঠানে একটা এমব্লেম থাকা উচিত, একটা পতাকা থাকা উচিত। আবেগের বিষয় না, এটা আইন এবং যুক্তি। এটাই বলছি যে আইন যুক্তি তো আসে কিসের ভিত্তিতে? আইন যুক্তি আসে আপনি রাষ্ট্র সৃষ্টি হয় আবেগ দিয়ে। গণঅভ্যুত্থানটা কি? গণঅভ্যুত্থানকে আইন মেনে হয়েছিল? গণঅভ্যুত্থান তো আইন মেনে হয় নাই। আইন মেনে তো আপনারা 3টা নির্বাচন থামাতে পারেন নাই। আপনি 28 অক্টোবরে, আমি সেই জনসভায় ছিলাম, পল্টনে যে জনসভা হয়েছিল, আমরা প্রত্যাশা করেছিলাম বিএনপি নেতৃত্বে একটি গণঅভ্যুত্থান হবে। আমি বাড়িধারা বাসা থেকে আমি সেখান পর্যন্ত ছুটে গিয়েছিলাম, আমি তো রাজনীতি করি নাই, আমি গণঅভ্যুত্থানের প্রত্যাশায় গিয়েছিলাম। তাদের মনে পড়ে গেল আইনগতভাবে তো এটা করা যাবে না, এটা সাংবিধানিক সরকার। তারা সারা দেশ থেকে লক্ষ লক্ষ জনগণ ছুটে এসেছে, আবার তাদেরকে বলো আপনার বাসায় চলে যান, আগামীকাল বিক্ষোভ ডাকা হবে। আপনারা আইন দিয়ে ফেসিবাদের পতন নিশ্চিত করতে পারেন নাই, স্বৈরাচারকে থামাতে পারেন নাই, গণহত্যা থামাতে পারেন নাই। যখন এখানকার বাচ্চা শিশুরা, নারীরা, মায়েরা রাস্তা নেমে আসলো, এই গণঅভ্যুত্থান করলো, আবেগের বহিঃপ্রকাশ, ভালোবাসার বহিঃপ্রকাশ, তার সহযোদ্ধাকে মেরে ফেলছে, বাসা থেকে বের হয়ে নিয়ে আসছে। শহীদ আনাসের চিঠি পড়েন, সে আবেগ তৈরি হয়েছে আজকের এই বাংলাদেশের যে গণতান্ত্রিক যাত্রা, এই যাত্রা আপনি আবেগকে অস্বীকার করতে পারবেন না। যে আবেগ আপনাকে, আমাকে, মোশাররফ ঠাকুরকে একসাথে করে দিয়েছে ফেসিবাদের বিরুদ্ধে ফাইট করার জন্য। আপনি 2 বছর যেতে না যেতেই আপনি গণ অভ্যুত্থানের যে জনগণের যে আকাঙ্ক্ষা, যে আবেগ, যে রাষ্ট্রনেতাদের যে আবেগ, বিদেশ থেকে আপনার 100-র উপরে দেশে এই গণ অভ্যুত্থানের পক্ষে আমাদের ভাইরা দাঁড়িয়ে গিয়েছিল, এবং অনেকেই সেখানে জেল খেটেছে, বিশ্ববিদ্যালয় থেকে রাস্ট্রিকেটেড হয়েছে। তখন তাদের আবেগটা আপনি কি অস্বীকার করেছেন? আপনি বলেন নাই যে এই দেশপ্রেম বাংলাদেশে নতুনভাবে ঘুরে দাঁড়াবে? আমরা বলি না যে রিভার্স মাইগ্রেশন শুরু হবে, এই দেশের প্রতি মানুষের, এই তরুণ প্রজন্মের আস্থা বাড়ছে? তখন তো আবেগ দিয়ে পরিবর্তন হয়েছে। আজকে যখন আপনি বলেন যে আবেগে চলে না, আমি বুঝি আবেগে চলে না, কিন্তু এই গণ অভ্যুত্থানের পর যে গণভোট হলো, মানুষ তো আবেগে ভোট দিয়েছে, সংস্কার হবে, এই রাষ্ট্রে আর নতুন করে স্বৈরাচারের জন্ম হবে না, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে, সংসদীয় যে প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করবে, পিএসসির নিয়ন্ত্রণ রাষ্ট্রপ্রধানের হাতে থাকবে না, সরকার প্রধানের হাতে থাকবে না, স্বাধীনভাবে সেটা আপনার পরিচালনা করবে, দুদক স্বাধীনভাবে পরিচালনা করবে, আপনার নির্বাচন ব্যবস্থা স্বাধীনভাবে আপনার কাজ করবে। সবগুলো আপনার আবেগ হয়ে গেল। এখন এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আপনি কোন আইনের কথা বলছেন? এই জায়গায় আমি বলবো যে আপনি যেটা বলছেন, ধরেন আমরা একটা পুরোপুরি একটা ডিজাস্টারের দিকে যাচ্ছি। আমরা কখনোই প্রত্যাশা করি নাই যে অ্যান্টি ফ্যাসিস্ট অ্যালায়েন্স, যারা এই রাজনৈতিক দল সবগুলো একটা কমন শত্রুর বিরুদ্ধে লড়েছে, একটা যেই শত্রু বাংলাদেশের গণতন্ত্রকে জিম্মি করে ফেলেছিল, তাদের মধ্যে বছর ঘুরতে না ঘুরতে অথবা সংসদের প্রথম অধিবেশন থেকেই গণঅভ্যুত্থানে, গণরায়ের প্রতি যে অনাস্থা, এবং যেভাবে আপনার বাংলাদেশের নতুন প্রজন্মের যে আকাঙ্ক্ষা, সেটাকে আপনি ব্যর্থ করে দিচ্ছেন।
আপনি হাসিনার ভাষায় কথা বলছেন, আপনি চুপ্পুর ভাষায় কথা বলছেন, আপনি এখানে পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছেন, তারপর আপনি বলছেন যে আপনাকে সাপোর্ট করতে হবে। আমরা সাপোর্ট করছি, বাট আপনাকে একটা মূল্য দিতে হবে। আমি যেটা বলছি যে শুধুমাত্র আপনি যেটা বললেন যে সালাউদ্দিন সাহেবের যে ইয়াটা, সালাউদ্দিনকে আমরা বলবো যে উইথ ডু রেসপেক্ট, আপনি আপনার কাজ করুন। আপনি এই জনগণকে শিখাতে আসেন না যে আপনি জনগণকে আবেগ দিয়ে সিদ্ধান্ত নেবেন, আইন দ্বারা হবে। আইন জনগণ তৈরি করে, খুবই এই সংসদ তৈরি করা হয়েছে। চমৎকার ভাবে আপনি আপনার পজিশনটা পরিষ্কার করেছেন যে আবেগ খুবই জরুরি, এবং আলাউদ্দিন মোহাম্মদ বলেছে যে এই ভোট আসলে আবেগ না হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই হতো কিনা, আর এখন আবার আইন এবং সংবিধানের প্রশ্ন উঠছে। এই কেন উঠছে এই বিষয়টাতে আমরা ফিরে আসবো ছোট্ট একটা বিরতি নিয়ে। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। ফিরে এলাম আবার চলমানে। আমাদের আলোচনা যেখানে ছিল আবেগ এবং আবেগের সাথে সাথে আইন এবং সংবিধান, আর তার সাথে সবচেয়ে বড় যে প্রশ্নটা তুলেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যে জুলাই সনদের জেন্ডার কি, আমরা এইটা খুঁজবো মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে। জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশ এই অভ্যুত্থান কয়েকবার ফেস করেছে, তবে এইবারের অভ্যুত্থানটা পরিধি পরিসর অনেক বড়, ব্যাপ্তি অনেক বড়, ত্যাগ অনেক বড়। কিন্তু এই অভ্যুত্থান মুক্তিযুদ্ধের চেয়ে বেশি, যেখানে জীবন এবং মৃত্যু, মানে যুদ্ধটা তো জীবন এবং মৃত্যু, আর মাঝামাঝি তো কিছু নাই। তো এর চেয়ে বেশি বড় আবেগ, যে মুক্তিযুদ্ধের চেয়ে বড় আবেগের জায়গা তো আর বেশি নাই, কোনো বিষয়ই নাই। তো সেখানে আপনি দেখবেন মুক্তিযুদ্ধের পরেও রাষ্ট্র চালাতে কতগুলো রাষ্ট্রপতির আদেশ, মানে আইন লাগছে, আইনের প্রয়োজন হচ্ছে। তো সেখানে এরপরে আমরা একটা খুব অল্প সময়ের মধ্যে একটা সংবিধান প্রণয়ন করা হচ্ছে, গ্রহণ করা হচ্ছে, এবং এর মাধ্যমে দেশ চলেছে। এবং এটাকে অমান্য করে, ম্যানিপুলেট করে স্বৈরাচার হয়েছে। শেখ মুজিব হয়েছেন, তার কন্যা হয়েছেন। তো সংবিধান মেনে কেউ স্বৈরাচার হন নাই। ফ্যাসিস্ট হইতে গেলে যেটুকুন সংবিধান আছে আমার, এইটা, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, পরে লয়ের ছাত্র, তো এই কারণে আমি বুঝি যে আপনি মৌলিক অধিকারের মধ্যে দেখবেন একেবারেই ২৬ থেকে ৪৭ পর্যন্ত মৌলিক অধিকারে অপূর্ব সব কিছুর সমাবেশ আছে। এইবার ধরুন জুলাই সনদে বলা আছে যে ইন্টারনেটের যে রাইটটা, অ্যাক্সেস, এটাকে মৌলিক অধিকারের মধ্যে সংযুক্ত করতে হবে, এই একটি অনুচ্ছেদের কথা বলা হচ্ছে। তো এটা বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা যে আছে, যে 39 অনুচ্ছেদ 39, অনুচ্ছেদ 39-এ একটা লাইন যুক্ত করলেই এটা হয়ে যায়। তো আমি আপনাকে বলছি যে এই জন্য আমি আলাউদ্দিনের এই বক্তব্যের সাথে একমত। অবশ্যই বিবেক, অবশ্যই আবেগ অনেক বড় একটা বিষয়। মানুষের জীবন যে দেয় মানুষ, এটা আবেগের কারণেই দিতে পারে, তো এটা হিসাবের মধ্যে দেখেও জীবন দিতে পারে না। তো তারপরেও আমি আপনাকে বলছি, যখন এটা শেষ হবে তখন আপনাকে আইনের শাসনে ফিরে যেতে হবে, আইনের মাধ্যমেই দেশ চালাতে হবে, এটা হচ্ছে কথা। তো এখন এটাকে কতটুকুন আপনি উপরে স্থান দেবেন। আমি আপনাকে বলি যে সালাউদ্দিন ভাইকে আমাদের অল্প একটু সিনিয়র বিশ্ববিদ্যালয়, কিন্তু আমি আপনাকে বলি এই উপমহাদেশে যে এখন যারা গভর্নমেন্টে আছেন বা অপোজিশনে আছেন, সালাউদ্দিন ভাই একটা অপূর্ব, তার ব্যক্তিত্বের মধ্যে অপূর্ব কতগুলো সমন্বয় আছে। আপনি দেখবেন সে প্রথমত একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা, এবং ওই সময়ে LLB অনার্স LLM এর ছাত্র। তারপর তিনি আইন প্র্যাকটিস করেছেন, উকিল হিসাবে কাজ করেছেন। তারপরে তিনি প্রশাসনে কাজ করার, ক্যাডারে কাজ করার অভিজ্ঞতা হচ্ছে। প্রধানমন্ত্রীর সাথে প্রথম 6 বছর কাজ করার অভিজ্ঞতা হচ্ছে। এরপরে অপোজিশনে তিনি কাজ করার, MP হিসেবে কাজ করেছেন। তারপর তিনি মন্ত্রী হিসেবে কাজ করেছেন। তারপর তার স্ত্রী MP হয়েছেন, ওই সময় অপোজিশনের কাজ করেছেন। তো এই এতগুলো যে সমন্বয়, আমি আপনাকে বলছি যে লিগ্যাল এডুকেশন এবং প্র্যাকটিস, প্রশাসনের সাথে কাজ করা এবং
কার্যপ্রণালী, পার্লামেন্টের কার্যপ্রণালী বিধির সাথে 11 বছর কাজ করা, এইটা আমাদের এখানে পুরো উপমহাদেশে দেখবেন যে এডুকেশনের সাথে যে এই যে ঘটনাটা যে বাস ও এরপরে জুলাই সংসদের যে- এরপর গুম হয়ে থাকে না, জুলাই গুম করে ফেলা থাকে। সনদেরও যে আলাপ, না, সেই তাকে- আলাপের সাথে উনি না, ছিলেন তাকে কিন্তু আমি বলি গুম মানে করে ফেলা। পুরোটাতেই এবং আজকে আমি আপনাকে বলি যে ঐক্যমত কমিশনে ছিলেন। ঐক্যমত কমিশনে তিনি পুরো ঐক্যমত কমিশনের পুরো বিষয়টাকে বিএনপির পক্ষে লিড করেছেন তিনি। কিন্তু তাহলে উনি কোনো ক্যাটাগরাইজেশন করতে পারছেন না না, কেন, না, যেটা কোন lead ধরনের? করেন। তো সেই ক্ষেত্রে উনি বিএনপির যে বক্তব্যটা ওই সময় যে প্রত্যেক দিনই এই যে স্ট্যান্ডিং কমিটির যে মতামতগুলো নিয়ে তিনি ঐক্যমত কমিশনে আলোচনা করা, এই কন্টিনিউসের কারণে সালাউদ্দিন সাহেবকে অনেক দিন কথা বলতে হবে। কারণ বিএনপিতে আমাদের প্রধানমন্ত্রী বা দলীয় চেয়ারপারসন উনি এই ঐক্যমত কমিশনের আলোচনাটায় ছিলেন না। তো ফর দ্যাট রিজন সালাউদ্দিন সাহেব যে কথা বলেছেন এটা অমূলক কিছু হয় নাই। আমি বলি ক্যাবিনেট রেসপন্সিবিলিটি, কালেকটিভ রেসপন্সিবিলিটি বলে একটা কথা আছে। কালেকটিভ রেসপন্সিবিলিটি, মন্ত্রী পরিষদের যৌথ দায়িত্ব ইয়াতে পড়ানো হয়, আপনি রাষ্ট্রবিজ্ঞানে পড়ানো হয় কালেকটিভ রেসপন্সিবিলিটি। তো এই কালেকটিভ রেসপন্সিবিলিটি যে যৌথ দায়িত্ব, একজন মন্ত্রী অন্যায় করা মানে পুরো মন্ত্রী পরিষদের অন্যায়, তো এইভাবে বিবেচনা করা হয়। এবং তাকে সবার ভুল, একজনের ভুল মানে সবার ভুল মনে করা আমার হয়। মনে হয় যে তো এই ক্ষেত্রে আমি মনে করি যে সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে প্রধানমন্ত্রীর পক্ষে মানে হাউস, লিডার অফ দ্য হাউস, ওই আমার মনে হয় আপনি ব্যাখ্যাটা করেছেন ভালোভাবেই। লিডার অফ দ্য হাউস ভালোভাবেই করেছেন। আমি বলছি হ্যাঁ। লিডার অফ দ্য হাউসের পক্ষে তিনি তার কলিগ এটা বলতেই পারেন। খুবই ভালোভাবেই ব্যাখ্যা করেছেন। আমি এখন একটু আবার আলাউদ্দিন মোহাম্মদের কাছে যেতে চাই। আলাউদ্দিন মোহাম্মদ, এর মধ্যে একটা আপনাদের পার্টিরই যেমন সামান্তা, তার একটা বক্তব্য নিয়ে খুবই আলোচনা চলছে এবং সেখানে উনি বলছেন যে জামাত কখনই প্রো বাংলাদেশি ছিল না, এই কথা উনি বলছেন। আবার ওনার এগেনস্টে গিয়ে ব্যারিস্টার শাহরিয়ার উনি বলছেন যে সামান্তা কোনো এজেন্সির হয়ে কথা বলছেন। আসলে ঘটনাটা কি ঘটছে? মানে আপনি কি সামান্তার মতামতের সাথে একমত? তা আমি একটা রাজনৈতিক দলকে সরাসরি এভাবে বলতে পারি না যে আমি কেউ প্রো বাংলাদেশি না অথবা প্রো উনি বলছে ছিল না, তাই তো ছিল না। এখন মানে বলছে প্রো বাংলাদেশি ছিল না, হ্যাঁ ছিল না। আমি 24-এর আগ পর্যন্ত জামাতকে আমি বলতে পারি যে প্রো বাংলাদেশি ছিল না, কিন্তু 24-এর এই গণঅভ্যুত্থানে জামাত একটা শক্তিশালী অংশ। এবং আপনি যদি, আমরা একটা চলমান ইতিহাসের মধ্যে আছে, আপনি এখনই যদি গণঅভ্যুত্থানের ইতিহাস থেকে জামাতকে মুছে দিতে চান অথবা বলতে চান যে কোনোভাবে যে জামাত বাংলাদেশকে ধারণ করে না, হ্যাঁ, জামাত যেভাবে এখানে ছাত্রদলের ছেলেরা রক্ত ঝরিয়েছে, জামাতের ছেলেরা তো এই 24-এ ফেসিবাদের শাসন কাঠামোর অবসানের জন্য রক্ত দিয়েছে, আরও অনেকের মতোই ধরেন। সো এইভাবে একটা রাজনৈতিক দলকে শুধুমাত্র বিরোধিতার খাতিরে যদি আমরা আপনার মার্জিনালাইজ করি, তাহলে এটা আমাদের গণতন্ত্রের জন্য মনে হয় না যে খুব ভালো কিছু হবে। তাহলে সামান্তা কেন এত হার্ড লাইনে চলে গেলেন? সামান্তা হার্ড লাইনে গিয়েছেন, এটা তার নিজস্ব চিন্তা চেতনা এবং তার নিজের বোঝাপড়া আছে। আপনি কি মনে করেন উনি কোনো এজেন্সির হয়ে কাজ করছেন? না, আমি যেটা ব্যারিস্টার শাহরিয়ার বলছেন, ওই প্রসঙ্গে আসছি। হ্যাঁ, ব্যারিস্টার শাহরিয়ার সাহেবের যে মন্তব্য সেটা আমি দেখেছি, তো আমি নিজেও আমার অবস্থান থেকে প্রতিবাদ জানিয়েছি। পাশাপাশি সামান্তা শুধু না, সামান্তা এবং তুষার দুজনকেই অ্যাকিউজ করেছেন দেখলাম। হ্যাঁ, এখানে শুধু সামান্তা না, উনি বরং নারীদের শব্দ ব্যবহার করেছে। মূল জায়গাটা হলো যে জামাত তার যে আপনার রাজনীতি, বাংলাদেশের যে সমাজ কাঠামো, সেই সমাজ কাঠামোর জন্য অথবা এখানকার যে আপনার সিভিল স্পেস, মোটা দাগে আরবান সিভিল স্পেস আরও স্পষ্টভাবে, এটার জন্য জামাতের মধ্যে অনেকগুলো প্রকল্প আছে। একটা গ্রুপ চায় এটা অনেকগুলো জায়গায় কম্প্রোমাইজ করে এই সিভিল স্পেসের জায়গা নিয়ে নিতে। এবং আপনি যদি নির্বাচনের পূর্বে ডক্টর শফিকুর রহমানের অবস্থা দেখবেন যে অনেক ক্ষেত্রেই তারা অনেকগুলো জায়গায় চলে এসেছে, লঘুর পরিবর্তন ঘটিয়েছে। আবার এর মধ্যে আরও অনেকগুলো গ্রুপ আছে যারা আসলে চায় একেবারে পিউরিটির একটা জায়গা থেকে জামাতকে পরিচালিত করতে। তো শাহরিয়ার কবিরের যে মন্তব্য, এটা খুবই আপত্তিকর, আমরা প্রতিবাদ জানিয়েছি। এবং আমাদের পার্টির নেত্রী হিসেবে না, শুধুমাত্র যে কোনো নারীর বিরুদ্ধে এই অবস্থানটাকে আমরা আসলে প্রতিবাদ জানিয়ে রাখবো স্বাভাবিকভাবে। অনেক ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ, খুবই চমৎকার করে আপনি ব্যাখ্যাটা দিলেন, এটা আমাদের জানার খুবই ইচ্ছা ছিল। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে আমরা আবার ফিরে আসব খেজুরের রাজনীতি নিয়ে। আমাদের সাথেই থাকুন, চলমান দেখতে থাকুন।
ফিরে এলাম আবার চলমানে। আমরা যেখানে আলোচনাটা নিয়ে গিয়েছি সেইখান থেকে আবার শুরু করব। তা হলো আমরা প্রশ্নটা রেখে গিয়েছিলাম খেজুরের রাজনীতি। আমরা মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে যাব। এই যে নতুন যে খেজুরের রাজনীতি নিয়ে আপনার মতামত কি? আর একজন দর্শকও প্রশ্ন রেখেছেন যে অন্তর্বর্তী সরকারের সময় গত বছর তার আগের বছরের খেজুরগুলো গেল কোথায়? এটা তো যারা আমাদের তরুণ বন্ধুরা পার্লামেন্টে গেছেন তারা আলোচনা করছেন। আমি আপনাকে একটা মুঠা থাকে কথা বলি যে 2009 সালে শেখ হাসিনা যখন দায়িত্ব গ্রহণ করেন তখন বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল 2 লক্ষ কোটি টাকা। হাসিনা যখন ক্ষমতা ছেড়ে দেন আগস্ট মাসে, জুলাই মাস পর্যন্ত এখানে ছিল 18,31,000 কোটি টাকা। আর আমাদের ডক্টর ইউনূস যখন ক্ষমতা ছাড়েন তখন 21,49,000 কোটি টাকা। তো আপনি যদি এখানে দেখেন যে তাইলে ডক্টর ইউনূসের সময় বৈদেশিক ঋণ বেড়েছে 3,18,000 কোটি টাকা। তো হাসিনা 16 লক্ষ কোটি টাকা 16 লক্ষ কোটি টাকা ঋণ করে 15.5 বছরে, প্রায় অ্যাপ্রক্স ধরে নেওয়া যায় 1 লক্ষ কোটি টাকা পার ইয়ার ঋণ করেছেন। তো ডক্টর ইউনূস যে 3 লক্ষ কোটি টাকা ঋণ করেছেন ওটা আলোচনা করেন না। 3,18,000 কোটি টাকা ঋণ করেছেন। শেখ হাসিনা যদি প্রতি বছরে 1 লক্ষ কোটি টাকা ঋণ করে থাকে, পদ্মা সেতু করেছে, এখানে এলিভেটেড এক্সপ্রেস করেছে, এগুলো করেছে। এর অর্থ হাসিনা ভালো আমি তা বলছি না। হাসিনা ওইখানে লুট করেছে। হাসিনা যদি লুট করে থাকে তাহলে ডক্টর ইউনূস 1 বছর 4 মাসে, মানে 31শে ডিসেম্বর পর্যন্ত 1 বছর 4.5 মাস বা 5 মাসে, 1 বছর 5 মাসে 3 লক্ষ কোটি টাকা ঋণ করলেন। কোথায় কোথায় করেছেন? আর খেজুর তো বিষয় না, বিষয় হচ্ছে আমার রাষ্ট্রীয় যে সমুদ্র, এটার কি হয়েছে, পুকুরের কি হয়েছে, ওটা আলোচনায় আনেন আলোচনায়। আমি দিলাম, থিংস দিলাম। হ্যাঁ, না আগেও আমরা এই আলোচনা করেছি মোশাররফ ভাই। সেটা হচ্ছে যে আমরা সবসময় যে তার যে দুর্নীতির যে খতিয়ান এবং তার যে এই যে সবকিছু একটা শ্বেতপত্র তো তার থাকা উচিত, মানে অন্তর্বর্তী সরকার। আপনার কি মনে হয়? আমি আপনাকে বলি যে উনি এই যে আশিক চৌধুরী এদেরকে, তারপর লুৎফে সিদ্দিকী, এগুলোকে পাঠিয়েছেন আস্থা পৃথিবী জুড়ে যে বাংলাদেশের বন্দর বিক্রি হবে, কে নিবা, বাংলাদেশের নিরাপত্তা স্ট্র্যাটেজি বিক্রি হবে, কে নিবা আসো। মানে ফেরিওয়ালা ফেরি করতে পাঠিয়েছেন। তো আমার মনে হয় যে এই যে বাংলাদেশ যে প্রতিদিন যে নিলামে তোলার যে প্রক্রিয়াটা ছিল 1 বছরের বেশি সময়, আপনি মনে করতে পারেন মাত্র 13 দিনে বাংলাদেশে বন্দরের একটা চুক্তি হতে পারে, বন্দর ইজারার 30 বছরের জন্য, আরও গ্রেস পিরিয়ড, আরও 15 বছর নবায়নযোগ্য। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমরা সামনে দিয়ে মশা গেলে দেখি বাঙালিরা মশা গেছে, মানে খেজুর গেছে, আর পেছনে দিয়ে হাতি যাচ্ছে, আমার মালিকানার দিন হাতি নিয়ে যাচ্ছে, ওটা দেখি না। সামনের মশা দেখি, পেছনের হাতি দেখি না। এই জন্য আমি আপনাকে বলছি যে গত 1 বছর 5 মাস বা 1.5 বছরের যে হিসাবটা ডক্টর ইউনূসের কাছ থেকে, আমাদের সাথে ডক্টর ইউনূসের তো কোনো সম্পর্ক খারাপ হয় নাই, সুসম্পর্ক ছিল, সবার ভালো সম্পর্ক ছিল। আমরা সবার ওনার সব কিছু দায়িত্ব আমরা মাথায় নিয়ে ওনাকে আমরা ক্ষমতায় রেখেছিলাম। উনি আমাদেরকে বাংলাদেশের সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে যাবেন। তার এই যে মন্ত্রী যারা উপদেষ্টা ছিলেন যারা, এরা বুঝিয়ে দিয়ে যাবেন বাংলাদেশকে, আমরা এই জায়গায় গ্রহণ করেছিলাম, আমরা এই জায়গায় পৌঁছে দিয়ে নিজেদের হিসাবপত্র তো দিয়েছে। কোথায় দিয়েছে না, মানে আমাদের মানে ইশারা একটা তো আউটলাইন দিয়েছে যারা যারা সরকারে ছিলেন। আমি আপনাকে বলি যে আমি এই যে আলী রিয়াজ সময় তো উনি কিছু দেননি, কোনো হিসাব টিকে দেননি। ভাই, ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া আর দুর্নীতির হিসাব দেওয়া এটা কি এক জিনিস? দুর্নীতিটাকে কেউ ব্যাংকে রাখে? এটা তো 2000 সাল 1-2 সাল না, এটা 1996-97 সাল না। তো এটা কেউ আর ব্যাংকে রাখে না এখন, এটা বাইরে চলে যায়। তো এই জন্য আমি মনে করি যে বাইরে কত টাকা গেল তত্ত্বাবধায়কের সময়
সরি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা নিজেদেরকে অন্তহীন খুবই- সরকার মনে খুবই, করতেন এই হ্যাঁ, বিষয়টা খুবই আলোচনায় আসা গুরুত্বপূর্ণ। উচিত। আমি পার্লামেন্টে যারা আছেন অপোজিশন এবং সরকারি দল, আমি এদেরকে অনুরোধ করব যে আপনারা দেশপ্রেমের পরিচয় দিবেন এবং পার্লামেন্টে এই আলোচনাটা করবেন এবং পার্লামেন্টে হইচই না, গঠনমূলকভাবে আলোচনা করে নিজেরা সমাধানে পৌঁছান যে আমরা 1.5 বছর কেমন ছিলাম। খুবই ভালো বলেছেন, কিন্তু আমি এখন যাব আলাউদ্দিন মোহাম্মদের কাছে। উনি একটা বড় প্রশ্ন করেছেন যে আসলে আমরা খেজুর নিয়ে আলাপ করব নাকি পেছন দিক দিয়ে যাওয়া হাতি নিয়ে আলাপ করব। আপনার কি মতামত? প্রথমত আমার একটু ছোট করে যদি রেসপন্স হাসি করেন, কারণ পাচ্ছে সময়ের এই অভাব আছে। বিষয়টা নিয়ে। আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকার দেশের 12টা বাজে গিয়েছে, এই কথাগুলো দিল্লি থেকে আসতো, কলকাতা থেকে আসতো, তখন আমরা হাসতাম, হ্যাঁ। এবং এগুলো আস্তে আস্তে একটা সময়ে দেখা যায় আওয়ামী লীগের পেজে কিছু কিছু তথ্য অনেক আপনার মিডিয়া আউটলেট একদম কপি করে তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। কিছুদিন পূর্বে একটা আপনার মানে আওয়ামী লীগের পেজের একটা স্টেটমেন্টকে সরাসরি একটা পত্রিকা তুলে দিয়ে ধরা খেয়েছে মানে পরে ব্যাকলেশের শিকার হয়ে অনলাইন থেকে তার নিউজটা নামিয়ে দিয়েছে। প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় সফলতা, যেটা আমরা না সবাই বলছিল, যে অর্থনৈতিক একটা স্টেবল জায়গায় এসে দাঁড় করিয়ে দিয়েছিল। আপনি যদি দেখেন যে শেখ হাসিনার পতনের ঠিক পূর্ব মুহূর্তে শেখ হাসিনা যখন আপনার চায়নায় গিয়েছিলেন $4 বিলিয়ন ঋণ পাবেন, হ্যাঁ, এই একটা আশা নিয়ে, তখন সেখান থেকে তিনি মূলত $1 বিলিয়ন আপনার ইউয়ান পেয়েছিলেন। মানে এইটা এসে দেশে খুব একটা নাস্তানাবুদ অবস্থার মধ্যে দিয়ে আপনার তালগোল হারিয়ে এটা একটা ফেলেছিলেন। বড় আলোচনার দিকে না, নিয়ে যাবে। বড় আলোচনা না, আমি সময় জাস্ট নেই। একটা কারণ হচ্ছে বিষয়, যে আপনি যদি বলেন যে 30 stable সেকেন্ড হওয়া। সময় দেন প্লিজ। প্রথমত আপনার অন্তর্বর্তী সরকার আপনার বড় কোনো মেগা প্রজেক্ট স্টার্ট করে নাই। অন্তর্বর্তী সরকারের পূর্বে অনেকগুলো ঋণ আপনার ছাড় হচ্ছিল না, কেবলমাত্র এই গভর্নমেন্টের আপনার অনেকগুলো জায়গা আপনার প্রতিশ্রুত ছিল কিন্তু ঋণ ছাড় হচ্ছিল না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমি যেটা দেখেছি যে প্রথমত এখানে এক্সচেঞ্জ রেটের কারণে আপনার সংখ্যা বড় দেখাচ্ছে, দ্বিতীয়ত হলো এখানে অর্থ ছাড়ের ঘটনা বেড়েছে, তৃতীয়ত হলো আদানির মতো কন্ট্রাক্ট আরও অনেকগুলো বৈদেশিক আপনার মেগা লোন যেগুলো নিয়েছে সেইগুলো আপনার 24 সালের সেপ্টেম্বর থেকে ঋণ পরিশোধের সময় ছিল। স্বাভাবিকভাবেই 24 সাল সেপ্টেম্বরের পর থেকে আসল এবং সুদ আপনার বাড়তেই থাকবে। এরপরে যাবে আপনি যদি এখন যে পয়েন্টটা আসছে 2 বছর পরে দেখবেন যে ঋণ বাড়ছে। আপনি ঋণ বাড়ছে মানে কি, এটা তো বেজ আছে, বেজটার উপরে এটা বাড়তেই থাকবে। তারপর আপনার এখানে যে ঋণ পরিশোধের ঘটনা ঘটেছে, পাশাপাশি ঋণ পরিশোধ করতে গিয়ে আমাদের অর্থভান্ডার খালি হয়ে যাচ্ছিল, তখন বাজেট সহায়তা হিসেবে বাহির থেকে লোন নিতে হয়েছে। সো এই বিষয়গুলো যে আমরা এমনভাবে দেখি যে হাসিনার সময় আপনার মানে 15 বছর, যেটা ভাই বললেন যে $1 বিলিয়ন হয়েছে, আর 1.5 বছর $1 বিলিয়ন বেড়েছে, তার মানে হলো যে 1.5 বছরের এত অপকর্ম করেছে, এত আপনার ইনএফিসিয়েন্সি দেখিয়েছে, যেটার মাধ্যমে আপনার আহসান মনসুর বাংলাদেশের ইতিহাসের অন্যতম আপনার একজন শ্রেষ্ঠ যে সেন্ট্রাল ব্যাংকার, যিনি একটা ক্রুশিয়াল সময়ে ব্যাংকিং খাতের হাল ধরে একটা বাংলাদেশকে অনেকগুলো ব্যাংককে বাঁচিয়েছেন এবং একই সাথে আপনার বাংলাদেশের অর্থনীতি একটা স্টেবল জায়গা নিয়ে এসেছেন। আমরা দেখেছি ওনাকে ভিলেন বানানোর রাজনীতি শুরু হয়েছে। ডেফিনেটলি ওনার প্রতি আমার তেমন কোনো আপনার যে আলাদা অনুকম্পা আছে, দরদ আছে তা না। এই যে ন্যারেটিভটার মাধ্যমে মোশাররফ হোসেন ঠাকুর ভাইরা কিন্তু বিএনপিরা তারা কিন্তু নিজেদের কবর খনন করছেন। কারণ অন্তর্বর্তীকালীন সরকার হলো তাদের ভিত্তি, তারা যেখান থেকে শুরু করেছেন তাদেরকে দেখতে হবে গত 20 বছরের হিস্ট্রি, গত 17 বছরের হিস্ট্রি। আপনি 1.5 বছরকে আপনি যদি কোনোভাবে মনে করেন যে আপনি একটা বাজে অবস্থায় পেয়েছেন, না হিসাবটা দিয়েছেন, এটা তো এই হিসাবটা তো আপনার অ্যাকচুয়াল হিসাব না। আপনি হিসাবটা বললাম না যে এই 2 বছর পরে আবার দেখেন, এটা তো বেসটা থেকে বাড়তেই থাকবে, আপনার তো সুদ তো যুক্ত হচ্ছে। আপনি 24 সালের সেপ্টেম্বরের পর থেকে প্রতি মাসে আপনি প্রতি বছর অর্থ বছর যখন যাচ্ছে আপনার এটা সুদ এবং আসল যুক্ত হয়ে এটা ইনফ্লাট হবেই। তো এই জায়গাগুলো আমার মনে হয় আমাদেরকে একটু সতর্ক হওয়া উচিত। আমরা হচ্ছে যে মানে মোশাররফ আহমেদ ঠাকুর, আপনি কি ওর এই কথার উপরে কোনো কিছু রেসপন্স করতে চান? না হলে আমরা একটা লাস্ট ইস্যুতে চলে যাব। একটা কথা বলি, সেটা হচ্ছে আদানির 1600 কোটি টাকা পেন্ডিং, 1600 কোটি টাকা পেন্ডিং, আরও 1400 কোটি টাকা বিভিন্ন পেন্ডিং আছে যেগুলো উনি দিয়ে যান নাই। তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনূসের ইনএফিশিয়েন্সি যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, আর ডক্টর আহসান মনসুর অনেক আমাদের অর্থনীতিবিদরা একটু কম কথা বললে ভালো, যে এই যে ব্যাংক সেক্টরে উনি যেটা উমুক ব্যাংক ডুবে যাচ্ছে, অমুক ব্যাংক ডুবে যাচ্ছে, এই যে বক্তব্যগুলি অনেকগুলো ব্যাংককে ডুবে যেতে সাহায্য করেছে। আমি আপনার বলছি প্যানিক উইথড্রয়িং হয়েছে। তো এগুলোর জন্য তো ডক্টর আহসান মনসুর আপনি প্যানিক সৃষ্টি করতে পারেন না। তো প্যানিক বাইং বলে একটা কথা আছে, যেমন সে এখন তেল নিয়ে যে প্যানিক বাইং হচ্ছে, তো সেইটা আহসান মনসুর অনেক ভালো কথা বলতেন, সুন্দর করে গুছিয়ে কথা বলতেন। এই কথা বলার লোভের কারণে কয়েকটা ব্যাংক ডুবেছে
আমি আপনার বলছি। তো আমি অর্থমন্ত্রীদেরকে আমার এইখান থেকে আমার একটা বক্তব্য যে কখনো প্যানিক ক্রিয়েট করবেন না, কখনো প্যানিক ক্রিয়েট করবেন না যে এইটা প্যানিকে ভালো ফলাফল দেয় না। আপনাকে 1980 সালে বাংলাদেশে একটা খরা হয়েছিল। তো খরায় সেখানে এই খাদ্যমন্ত্রী দাঁড়িয়েছেন খাদ্যের হিসাব দিতে, আব্দুল মঈন খানের বাবা। তো হঠাৎ করে তখন প্রধানমন্ত্রী ছিলেন শাহ আজিজুর রহমান, উনি দেখছেন ডেস্কে আসছে। তো উনি দাঁড়ানো, আপনি জানেন যে পার্লামেন্টে লিডার অফ দ্য হাউস দাঁড়াইলেই সবার মাইক অফ হয়ে যায়। তো সেইখানে উনি দাঁড়িয়ে এটা থেকে একটা হিসাব বলে দিলেন। উনি যেটা খাদ্যমন্ত্রী যেটা দিচ্ছিলেন এটা প্যানিক হতো, কিন্তু উনি যেটা বললেন এটা এটা উনার খুবই- মতো করে খুবই বললেন মোশাররফ- যাতে সাহস বাড়ে মানুষের। মোশাররফ ভাই তো সেই ভালোই ক্ষেত্রে বলেছেন। আপনি একদম সেই শেষের ক্ষেত্রে আমি দিকে আপনাকে বলছি আমাদের সময়- যে গভর্নরকে কোনো সময়ই প্যানিক, গভর্নরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্যানিক তৈরি হয়, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়, গ্রাহকের মধ্যে ব্যাংক গ্রাহকের আতঙ্ক তৈরি হয়, এই কথা বলতে পারেন না। তিনি এগুলো করেছেন, ভুলে করেছেন অথবা জেনে করেছেন। মোশাররফ ভাই একটা ভালো মানে পয়েন্ট তৈরি করেছেন যে সেটা হচ্ছে যে প্যানিক তৈরি করা না ভালো, যেটা আমরা এখন মানে ইসের ক্ষেত্রে দেখছি, আমাদের ফসিল ফুয়েলের ক্ষেত্রে বিরাট বিরাট লাইন হচ্ছে, এটা প্যানিকের কারণেই, মানে সরকার একটা প্যানিক তৈরি করে ফেলেছে। ছয়টা ব্যাংকের এসএলআর এবং সিআরআর আমরা একটু নেগেটিভ একদম- ছিল। একদম আপনার শেষ সেই তো। ব্যাংক কখনোই আমরা আপনার একটা টিকে থাকার শুধু কথা ছিল না। আপনাদের মন্তব্য জানতে চাইবো, শুধু মন্তব্য। সেটা হচ্ছে যে যেমন ধরেন যে ইরানে মানে আপনারা জানেন যে একটি স্কুলে 157 বা কেউ বলে 170টা বাচ্চাকে মানে মেরে ফেলা হয়েছে বম্বিং করে, এবং যে পাইলট ছিল ইসরায়েলি পাইলট, সে বলছে যে বেটার ডেথ দেন বোরকা, এই কথা সে বলছে। আর আপনার ওয়ার্ল্ড মিডিয়াতে আপনার ট্রাম্পকে, যেমন একজন বড় অর্থনীতিবিদ হচ্ছে জেফ্রি স্যাক্স, সে বলছেন যে সে হচ্ছে ডিলিউশনাল, আরেকজন বলছেন সে হচ্ছে ম্যাগালোমেনিয়াক। কিন্তু বাংলাদেশের সরকারি দল এবং মানে যেটা অপোজিশন, এরা দুজনে মিলেই যখন প্রতিবাদ জানালেন, ভাসুরের নাম মুখে আনাই মানা, এরকম একটি পজিশন নিলেন কেন? আলাউদ্দিন মোহাম্মদ, এক লাইনে যদি বলেন। না, প্রথমত আপনার রাষ্ট্র হিসেবে আপনাকে দেখতে হবে যে আপনি আপনার জনগণের কাছে দায়বদ্ধ। আপনার বৈশ্বিকভাবে আপনার একটা মরাল স্ট্যান্ড থাকবে, কিন্তু মরাল স্ট্যান্ড কখনোই আপনার জনগণকে বিপদগ্রস্ত করে নয়। বাংলাদেশের আপনার রাষ্ট্র থেকে, বিরোধী দল থেকে ইরানের দূতাবাসে গিয়ে আপনার আলী খামেনির আপনার হত্যার কারণে শোক বইতে স্বাক্ষর করা হয়েছে, সেখানে আপনার নোট পাঠানো হয়েছে, এবং আপনার প্রথম দিন একটু নীরবভাবে হলেও পরবর্তী দিন একটা ভালো বিবৃতিও দিয়েছে। আমি মনে করি যে আমাদের মতো দেশে, যেখানে বিশ্ব ইন্টারন্যাশনাল ল নামের যে একটা ব্যাপার ছিল, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কিংবা আরও যে প্রতিষ্ঠান, সবগুলো একরকম ফেলিউরের মুখে আছে, বাংলাদেশের মতো দেশকে তার নিজের অস্তিত্ব নিয়ে ভাবতে হবে এবং রাজনৈতিকভাবে নিজেদের প্রতিষ্ঠানগুলো বিল্ড আপ করে তারপর বিশ্ব মঞ্চে তার মরাল মোহাম্মদ, আপনি দারুণ বলেছেন যে রাজনৈতিকভাবে খুবই কৌশলী হওয়া জরুরি আন্তর্জাতিক রাজনীতিতে। মোশাররফ আহমেদ ঠাকুর, আমি আপনাকে বলি যে প্রথম কথা হচ্ছে যে পার্লামেন্টে গত বৃহস্পতিবার যখন পার্লামেন্টের প্রথম অধিবেশনে আলী খামেনির শাহাদাতের কারণে বা আলী খামেনির হত্যার কারণে, নিহত হওয়ার কারণে তাকে জানানো হচ্ছে, শোক জানানো হচ্ছে পার্লামেন্টে। আরেকটা বলি, আমি আপনাকে বলি বাংলাদেশের অবস্থানটা অত্যন্ত ক্লিয়ার। 2003 সালের 19শে জুন যে কলিন পাওয়েল বাংলাদেশে আসছিলেন 72 ঘন্টার জন্য বাংলাদেশের সৈন্য চাইতে গালফ ওয়ারে, তো বেগম খালেদা জিয়া প্রথম নিষেধ করে দিয়েছেন যে আমরা যাব না। এবং আমরা ওই সময়, আমার মনে আছে খুব ভালো করে, আমি ছাত্রদল থেকে তখন জাসাসের পলিটিক্স করি, তো তখন আমরা একটা বিরাট যুদ্ধবিরোধী সমাবেশ করলাম প্রধানমন্ত্রী অফিসের নির্দেশনায়। এবং তিনি সেকেন্ডে সময় জিজ্ঞেস করেন যে তোমরা চাপাচাপি করছো কেন? তখন বললো পাকিস্তান আমাদেরকে বলছে বাংলাদেশ সৈন্য দিলে আমরা দেব। তো উনি শেষ পর্যন্ত বলেছেন যে জাতিসংঘের মাধ্যমে যদি তোমরা সৈন্য চাও তাইলে আমি দেব, তবে এটা আমার সামরিক বেসামরিক যারা কলিগ আছেন এদের সাথে আলোচনা করে। তো এই জন্য বেগম খালেদা জিয়ার প্রদর্শিত একটা পথ আছে যে আমেরিকা যখন মুসলমানদের উপর আক্রমণ করে তখন সেই ক্ষেত্রে কী সিদ্ধান্ত নিতে হয়, এবং বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত দেন নাই, সৈন্য দেন নাই। এবং সেই কারণে জাতীয় আন্তর্জাতিক দালালরা আর জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের চক্রান্ত হিসাবে 1/11 আসে এবং দীর্ঘ সময় একটা ডেমোক্রেসি
এখানে ব্যাহত হয় এবং ওই 111-এর পদ বেয়ে শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা আমাদের উপর 15.5 বছর ছিলেন। তো এই জন্য আমি মনে করি যে সবগুলো, আমি আলাউদ্দিনের সাথে একমত যে সবগুলো সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা খুব কৌশলী হওয়া, না শুধু কৌশলী না, আলোচনা করে কৌশলীর সাথে, এবং সেখানে কিছু কিছু ক্ষেত্রে তো ঝুঁকি নিতে হবে, নীতির প্রশ্নে তো কিছু ঝুঁকি অনেক নিতেই হবে। ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর এবং আলাউদ্দিন মোহাম্মদ। ইরান প্রশ্নে বাংলাদেশের সরকারি দল এবং বিরোধী দল যে পজিশন নিয়েছেন তা খুবই রাজনৈতিকভাবে তারা মনে করেন যে এটা সঠিক পথ এবং আমরা সঠিক পথেই আছি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান, এবং আগামী দিনও আমাদের সাথে যুক্ত হন। ধন্যবাদ সবাইকে।